নিঝুম রাজবাড়ির খাখা বারান্দা রোদের ঝিলিক যেন মনে করিয়ে দেয় এক সময় এখানে উৎসবের আলো জ্বলত। শুধু ইট পাথরের কাঠামো নয়, জমিদার বাড়ি মানে এক একটি যুগের গল্প, যেখানে সময় থেমে থাকে কিন্তু ইতিহাস কথা বলে যায়। আজ ঠিক তেমনই এক ঐতিহাসিক বাংলার স্বাধীন চেতা শাসক রাজা সীতারামের কাছারি বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। আর যারা নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই বুইত নাহিদের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আমি ও আমার ভাই কামরুল ছুটে চলেছি মাগুরার মোহাম্মদপুরের উদ্দেশ্যে, যেখানে অবস্থিত আছে রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি। মধুমতি সেতু পার হয়ে আমরা ছুটে চলেছি। আর ছুটে চলতে চলতেই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করতে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাইকে ভিডিওটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দেখতে দেখতেই পৌঁছে গেলাম রাজা সীতারাম রায়ের কাছারি বাড়িতে। এসেই কিন্তু অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই রাজবাড়ি কম্পাউন্ডের ভিতরে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। আসলে এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আমার মাথায় আসছে না। যাই হোক, রাজা সীতারাম রায় বাংলার একজন স্বশাসিত রাজা, যিনি মুঘল সাম্রাজ্যের একজন সামন্ত ছিলেন, যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার জন্ম 1658 সালে মহাপতিপুর, কাটোয়া, বর্ধমান, আর মৃত্যু 1714 মুর্শিদাবাদে। মাগুরার মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে কয়েকজন খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন। সীতারামের বাবা ছিলেন উদয় নারায়ণ, রাজমহলে নবাব সরকারের চাকরি করতেন, আর মাতা ছিলেন দয়াময়ী ঘোষ। সীতারাম খুব অল্প বয়সেই সংস্কৃতি, ফার্সি, উর্দু ভাষা রপ্ত করেছিলেন এবং ছোটবেলা থেকেই লাঠি খেলা, ঘোড়া চালনা ও অস্ত্র চালনায় পারদর্শী ছিলেন। সীতারাম কিভাবে ভূষণার কর্তৃত্ব লাভ করেছিলেন বলা মুশকিল। অনেকে বলেন দস্যু সর্দার হিসেবে দখল করেছিলেন, তবে সাধারণত উত্তরাধিকার হিসেবেই পেয়েছিলেন বলেই সবাই দাবি করেন। সুবেদার শায়েস্তা খান তার কর্মে মুগ্ধ ছিলেন। সে সময় পাঠান বিদ্রোহী করিম খান সাতারা পরগনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং মুঘল ফৌজদার বিদ্রোহ দমনে ব্যর্থ হলে সীতারাম কয়েক হাজার পদাতিক সৈন্য নিয়ে বিদ্রোহ দমনে অভিযান শুরু করেন এবং করিম খানকে যুদ্ধ পরাজিত করেন এবং করিম খান সে যুদ্ধে নিহত হন। শায়েস্তা খান এতে খুশি হয়ে সীতারামকে নলদী পরগনার জায়গির দান করেছিলেন। সীতারাম জায়গিরদারি লাভের পরে তার নিজস্ব সৈন্যদল গঠন করেন। তার সৈন্যদলে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের মিল ঘটান। তার সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সেনাপতিদের মধ্যে ছিলেন মেনাহাতি, যিনি কিন্তু বিখ্যাত একজন সেনাপতি ছিলেন, রূপচাঁদ বালি, বখতিয়ার খান, মৃতরা সিং, গোবর্ধন ছিলেন তার মধ্যে অন্যতম। মুঘল বাদশাহ শাহজাহানের মৃত্যুর পর সমগ্র সুবা বাংলায় মগ ফিরিঙ্গিদের উৎপাত বেড়ে যায়। তিনি তখন এই উপদ্রব শক্ত হাতে দমন করেন এবং এই উপদ্রব একসময় উপকূল অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়লে তিনি সেটাও দমন করার চেষ্টা করেন। এতে তখনকার মুঘল বাদশাহ আওরঙ্গজেব খুশি হয়ে তার জাগিরদারি উপকূল অঞ্চল অর্থাৎ খুলনা পর্যন্ত বিস্তৃতি করে দেন। সীতারাম ছিলেন একজন জনহিতকর রাজা। যদিও তিনি একটি হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তারপরও তার রাজ্যে হিন্দু মুসলিমের সহাবস্থান ছিল। তিনি তার এলাকার নাগরিকদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য বেশ কয়েকটি দিঘি খনন করেছিলেন। সীতারামের রাজ্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের যারা জমিদার ছিলেন তারা
মোগল সম্রাটদের কান ভারী করতে থাকেন। এতে করে এক সময় সীতারামের সাথে মোগল সম্রাটদের দূরত্ব তৈরি হয়। আর এক পর্যায়ে সীতারাম মাগুরার মোহাম্মদপুরে একটি দুর্গ তৈরি করেছিলেন, যার চারদিকের 3 ভাগে ছিল বিল ও একদিকে ছিল মধুমতি নদী। সীতারাম রায়ের শাসন ছিল পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগরের পর্যন্ত, ওদিকে নদিয়া জেলার পূর্ব থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত। আর ওই সময়ে তার রাজস্ব আদায় হতো 78 লাখ টাকা। সুবেদার ইব্রাহিম খানের দুর্বল শাসন ও মুর্শিদ কুলি খান ও আজিজ মুসানের বিরোধ তাকে স্বাধীনতা লাভে উৎসাহী করে তোলে। মোগলদের সাথে যুদ্ধ সে এক বিশাল ইতিহাস, বলতে গেলে ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার উপরে। যাই হোক, মধুমতি নদীর তীরে মোগলদের সাথে রাজা সীতারাম রায়ের ব্যাপক যুদ্ধ হয়। এখানেও সেই পলাশির ট্র্যাজেডি। বিশ্বাসঘাতকতা করেন মুনিরাম, যিনি কিনা ছিলেন সীতারামের ঘনিষ্ঠ কর্মচারী। তার পরামর্শে প্রধান সেনাপতি মেনাপতি নিহত হন। তাকে 7 দিন নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল। প্রধান সেনাপতি মেনাপতির মৃত্যুর পরও সীতারাম প্রাণপণে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। যুদ্ধের এক পর্যায়ে সীতারাম মাগুরায় পিছু হটতে বাধ্য হন। পিছন পিছন মুঘল সৈন্যরাও চলে আসেন। তারপরও যুদ্ধ চালিয়ে যেতে থাকেন সীতারাম, কিন্তু প্রধান সেনাপতির মৃত্যুর পর এবং নিজস্ব কর্মচারীদের বিশ্বাসঘাতকতার ফলে সীতারাম যুদ্ধ আর চালিয়ে যেতে পারেননি। তিনি বন্দী হন মুঘল সৈন্যদের হাতে। সীতারামকে বন্দি করার পরে তাকে মুর্শিদাবাদে প্রেরণ করা হয় লোহার খাঁচায় বন্দি করে, আর তাকে নিয়ে যান নাটোরের সেনাপতি দয়ারাম। যাওয়ার পথে নাটোরের রাজবাড়ির কারাগারে তাকে বন্দি রাখা হয়। সে কক্ষ এখনও বিদ্যমান নাটোরের রাজবাড়িতে। কথিত আছে, মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি রাখার পরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। যদিও তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন কথা শোনা যায়। কারো কারো মতে তিনি বিষ পানে আত্মহত্যা করেছিলেন। তবে যে ওয়েস্টল্যান্ড সীতারামের মৃত্যু সম্পর্কে বলেন, বন্দি অবস্থায় তাকে ঢাকার নবাবের কাছে নেওয়া হয়। বন্দিশালায় নবাব তার দিকে এক নজর তাকান। নবাবের একজন অফিসার বলেন, জীবনের আশা নেই, তবে অবশ্যই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। সীতারাম বিষযুক্ত আংটি ব্যবহার করতেন এবং সেই বিষ পানেই নাকি তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও তার মৃত্যু সম্পর্কে আরও অনেক মিথ কিন্তু প্রচলিত আছে মাগুরার মোহাম্মদপুর অঞ্চল জুড়ে। রাজবাড়ির পিছন দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটি ব্যবহার করেই এই পুকুরে কিন্তু এই জমিদার বাড়ির সদস্যরা ব্যবহার করতেন। সবচেয়ে দুঃখের বিষয়, আমার যতটুকু এসে মনে হলো, এই রাজবাড়ির কম্পাউন্ডের বেশিরভাগ অঞ্চল কিন্তু এখন দখল হয়ে গেছে। রাজা সীতারাম রায়ের বাড়ি পরিদর্শনে আসছিলাম। গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে এখানে এই রাজবাড়ি আর সীতারাম রায়ের সম্পর্কে কিন্তু ইতিহাস সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরা আছে দর্শনার্থীদের জন্য। ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটু পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। এই রাজবাড়িটি 2টি অংশে বিভক্ত। এই রাজবাড়ি প্রথম অংশটি কাছারি বাড়ি, যে অংশে রাজা থাকতেন এবং তার জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। আর দ্বিতীয় অংশ ছিল দোলমঞ্চ। যে দোলমঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই দোলমঞ্চের নিচে কিন্তু সীতারামের প্রধান সেনাপতি মেনাহাতিকে বন্দি করা হয়েছিল রাজা সীতারামের বিশ্বস্ত কর্মচারী মনিরামের পরামর্শ অনুসারে। সবাইকে অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি থেকে। আশা করি সবার অনেক ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলটিকে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার সামনে এগিয়ে চলার পথকে সুন্দর করবে। আর আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া কিন্তু মোটেও সম্ভব না। আশা করি সবাই এগিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন। আর @vibes with নাহিদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।